এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনাদের সকলকে ৭৮তম স্বাধীনতা দিবসের আমি রাজশেখর অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে ভীষণ ভালো থাকুন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আরো অনেক বেশি করে আনন্দে থাকুন। কিন্তু আজকের ৭৮তম স্বাধীনতা দিবসের এই মুহূর্তে এসে এই প্রসঙ্গটাই আজকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যে আপনি আমি আদৌ কতখানি স্বাধীন আছি, কতখানি স্বাধীন হয়েছি, আর আগামী দিনে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কতখানি স্বাধীন হতে পারবো। আজকের এই সময়ে দাঁড়িয়ে এতগুলো যুগ পরেও কেন এই প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দিচ্ছে? গতকাল রাত্রি থেকে উদযাপন শুরু হয়েছে। রাত্রি ১২টা ১ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবের তরফে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। আজকে দিনভর সারা ভারতবর্ষের কোনায় কোনায় দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে। আমরাও আজকের এই অনুষ্ঠান থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, প্রাণকে বলিদান দিয়েছেন, গোটা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমরা ঠিক কতখানি স্বাধীন হতে পারলাম? আমাদের মন কতখানি স্বাধীন হতে পারল? আমাদের চিন্তা, ভাবনা, মানসিকতা, আমাদের সমাজ, আমাদের এগিয়ে চলা, আমাদের সংস্কৃতি, শিক্ষা, আমাদের প্রযুক্তি কতখানি স্বাধীন হলো? আপনি আমি যা চাই তা কি চাইতে পারি? আপনি আমি যা চাই তা কি করতে পারি? আমরা যা করতে পারি আমাদের মানুষটিও কি সেটাই করতে পারে? আজ আমরা কতখানি স্বাধীন সামগ্রিকভাবে? স্বাধীনতার ৭৮ এই নিয়ে আজকে আমার সঙ্গে স্টুডিওতে প্রযুক্তিবিদ এবং অত্যন্ত সুবক্তা, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী সূর্য মাইতি আমার সঙ্গে আজকে স্টুডিওতে। সূর্যদা, তোমাকে স্বাগত জানাই এবং আমাদের যারা দর্শক বন্ধু তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং সূর্যদা, তোমাকেও এবং তোমার পরিবারকেও আজকে স্বাধীন ভারতবর্ষের ৭৮তম স্বাধীন ভারতবর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তুমি এবং আমরা প্রত্যেকেই প্রত্যাশা রাখবো যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে খুব ভালো থাকুন, আর নিজে যতখানি ভালো থাকবেন তার পাশাপাশি অন্যকেও আরো অনেক বেশি করে ভালো রাখার চেষ্টা করুন। এই বার্তা দিতে আজকে আমি আর সূর্যদা আপনাদের সঙ্গে সরাসরি আমাদের বিশেষ লাইভ সন্ধ্যে ৭টা এক্সপ্রেস অনলাইনে আপনাদের মুখোমুখি। সূর্যদা, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস, স্বাধীন ভারতবর্ষের কথা আমরা বলছি। নিজে সাংস্কৃতিক কর্মী, প্রযুক্তিবিদ, শিক্ষা সংস্কৃতি নিয়ে বড় হয়েছে, সেটা একটা পার্ট। উল্টো দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বাধীন দেশের একজন নাগরিক তুমি। মাঝখানে আমি একটা কথা বললাম না, সেটা হচ্ছে স্বাধীন দেশের তুমি কতখানি স্বাধীন নাগরিক, এটা একটু জানতে চাইবো প্রথমে। আচ্ছা, প্রথমেই পর্দার ওদিকে যারা রয়েছেন তাদের সবাইকে আমার ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং আজকের এই অনুষ্ঠানের এক্সপ্রেস অনলাইনের অনুষ্ঠানের সঞ্চালক রাজশেখর আমার ভ্রাতৃপ্রতিম এবং আমার বন্ধু রাজশেখর সঞ্চালকের কাজ করে, এবং অবভিয়াসলি এক্সপ্রেস নিউজের চ্যানেলের প্রত্যেককে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। রাজশেখর, আজকে আমরা যখন এই বিষয়টা নিয়ে স্টুডিওতে এলাম, কথা হচ্ছিল তখন যে আমরা কতটা স্বাধীন হয়েছি। আজ আমরা ২০০ বছর প্রায় ব্রিটিশের পরাধীনতায় কাটিয়েছি। তারপরে একটা সময়ের পরে যে সমস্ত মহৎ মানুষরা তাদের নিজের প্রাণ বলিদান দিয়েছেন, উৎসর্গ করেছেন এই দেশের স্বাধীনতা আনার জন্য, তারপরেও আমরা স্বাধীনতার পরে ১৯৪৭ ১৫ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা এসেছে। সেখান থেকে আমরা প্রায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। তার মানে
অনেকগুলো দিন আমরা পেরিয়ে এসেছি। আজকেও বিষয়টা কতটা প্রাসঙ্গিক যে আমরা স্বাধীনতা দিবস সেলিব্রেট করছি বা উদযাপন করছি, সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু এখনো কোনো সঞ্চালককে বা এখনো কোনো চ্যানেলকে এই প্রশ্নটা করতে হচ্ছে, যে ভাবতে হচ্ছে, চিন্তাতে এখনো এই চিন্তা আমাদের মাথায় ঘুরছে যে আমরা স্বাধীন কিনা, কতখানি স্বাধীন। এখন এই প্রসঙ্গে একটা নচিকেতার গানের কথা মনে হলো, প্রত্যাশা পূরণের দাম স্বাধীনতা। আমাদের দেশে হলো স্বাধীনতা মানে শুধু রাশি রাশি ব্যর্থতা আর মৃত্যুতা। তো এই যে কথাগুলো হঠাৎ করে মাথায় এই কথাগুলো ক্লিক করলো, যে দেশে সোনারঙা ফসল বিস্তৃত রয়েছে, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দেশ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, আমাদের দেশে সকলের একসাথে সহাবস্থান, সমতা বজায় করে চলি। এখানে মুসলমান, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, যেখানে ধর্মনিরপেক্ষতার সঙ্গে আমরা কথা বলতে পারি। সেখানে স্বাধীনতা পাওয়ার মানে ব্রিটিশ পরাধীনতার থেকে পেরিয়ে এসে লড়াই করে সেই স্বাধীনতা পাওয়ার পরে এতদিন পরেও স্বাধীনতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে সেটা আমাদের কাছে কোথাও একটা ভাবার বিষয়, এবং অবশ্যই বিষয়টা প্রাসঙ্গিকভাবেই মাথায় চলে আসে, চিন্তায় আসে, মননে আসে, যে আজও আমাদেরকে এই কথাটা কেন জিজ্ঞেস করা হচ্ছে বা কেন ভাবাচ্ছে। আমি সূর্যদা, খুব মানে সঠিক জায়গাটা থেকে তুমি চেষ্টা করলে যে আমাদেরকে আজও ভাবাচ্ছে। তুমি দেখবে এখনো পর্যন্ত কিন্তু এই 15 অগস্ট এলেই, 26শে জানুয়ারি এলেই, 23শে জানুয়ারি এলেই আমরা কিন্তু আলোচনা করি। আমরা দেখবে চায়ের দোকান, পাঁচমাথার মোড়, মল, বাড়িতে, আমরা পারিবারিকভাবেও অফিসে, কাছারিতে আমরা আলোচনা করি যে নেতাজি কি এই স্বাধীনতা দেখতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ কি এই সংস্কৃতি দেখতে চেয়েছিলেন, এই সব কি ছিল। আমরা সেখানে আসছি না। যেখানে তুমি চেষ্টা করলে যে আজকে আমাদের কেন ভাবাচ্ছে, এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখতে চাইছি, যে আজকে এটা আমাদের কেন ভাবাচ্ছে, যে আজকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি দিন, আজকে ঋষি অরবিন্দের জন্মদিন এবং তার সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। আমরা যদি বলি যে তাহলে তারা কি সেদিন ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই সাহিত্য করে গেছেন? নেতাজি কি আজাদ হিন্দ ফৌজ এই জন্য গঠন করে গেছিলেন? এটা কেন ভাবাচ্ছে, কি মনে হয় তোমার? হ্যাঁ, একদম টু বি ভেরি স্পেসিফিক যদি রাজশেখর তোমায় বলি, ভাবাচ্ছে এই কারণের জন্য আমাদের সংসার, সমাজ, সংস্কৃতির আঙিনাতে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত কর্মকাণ্ড চলছে, আমি যদি একদম খুব পিন পয়েন্টিং না করি, আমরা সর্বত্র সর্ব জায়গাতে, মানে সেটা কি স্কুল, কি কলেজ, কি অফিস, কি কারখানা, কি কাচারি, মানে প্রত্যেকটা জায়গাতে তুমি যদি দেখো, প্রত্যেকটা জায়গাতে কম বেশি, আমি ব্যাপারটাকে অন্যভাবে না বলে যদি ভাবি এরকম, প্রত্যেকটা জায়গাতে কোথাও না আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছি। সেটা সাংস্কৃতিক আঙিনা থেকে কোথাও একটা অপসংস্কৃতি, অফিস কাচারির জায়গা থেকে কোথাও একটা করাপশন বা দুর্নীতি ঢুকে গেছে, স্কুল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কোথাও একটা অধঃপতন এসেছে। এই সমস্ত জায়গা থেকে এই যে স্বাধীনতা মানে হচ্ছে যে স্বাধীনতা, এক্স্যাক্টলি যদি শব্দটা নিয়ে আমরা ব্যাখ্যা করতে যাই, অনেক বড় শব্দ, অনেক কথা বলতে হয়, কিন্তু খুব টু বি ভেরি স্পেসিফিক, সমতা, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, এগুলোর ব্যালেন্স করে চলতে, ব্যালেন্স করে একটা সুস্থ সমাজে সবাই সুন্দরভাবে বেঁচে থাকাটা স্বাধীনতা। কিন্তু এই সবাই সুন্দরভাবে কি আমরা বেঁচে থাকতে পারছি? আজকে যদি খুব খুব আমরা, এটা তো আজকের সময় দাঁড়িয়ে মানে কয়েক কোটি টাকার প্রশ্ন, যে আমরা কতখানি সুন্দরভাবে, হ্যাঁ, তার কারণ কি রাজশেখর বলি, যে ধরো তুমি তোমার ছেলে মেয়েকে, সন্তানদেরকে স্কুলে ভর্তি করতে গেছো, স্কুলে ভর্তি করতে গিয়ে দেখলে যে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থার পেছনে কোথাও একটা কারচুপি চলছে, অসুবিধে হচ্ছে, প্রবলেম চলছে। তুমি বাজার করতে গেছো, তুমি চাইলেই কিন্তু তোমার সন্তানকে তুমি ভালো শিক্ষা দিতে পারবে না। স্কুল শিক্ষা, আমি স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থা, আমি একটা সেক্টরের কথা বলতে চাইছি। ধরো আজ শিক্ষা ব্যবস্থার কথা বলছি, তুমি স্বাভাবিকভাবে, আমরা খুবই সাধারণ মানুষ, আমরা বাজারে যাচ্ছি, আমরা বাজারে গিয়ে পয়সা দিয়ে মাছ, মাংস, সবজি ইত্যাদি ইত্যাদি কিনছি আমাদের দিন চালানোর জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তুমি সঠিক সবজি কৃষকদের কাছ থেকে পাচ্ছ না, বা যে কৃষক সবজি বিক্রি করতে এসেছে সে কোথাও একটা কারুর দ্বারা প্রতারিত হচ্ছে।
তাহলে এই যে সমাজ সিস্টেমের মধ্যে, চেনের মধ্যে যে দুর্নীতি ঢুকে বসে রয়েছে, যার এফেক্টটা একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে ওপর পর্যন্ত ফ্ল্যাশ হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, তাহলে প্রত্যেকটা পদক্ষেপেই প্রশ্ন আসে। সেই কারণেই ঘুরে ফিরে প্রশ্ন আসে যে তাহলে কি এই স্বাধীনতাটা চেয়েছিলাম, তাহলে কি এই স্বাধীনতাটা চেয়েছিলাম? ইম্পর্টেন্ট কথা সূর্যদা, তুমি, আমি বা আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক প্রত্যেকেই, আমরা টেলিভিশনে বিভিন্ন সিনেমার মাধ্যমে, আমরা ধারাবাহিকের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আমরা যেটা জানি, যেটা জানতে পারি, সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসন, প্রবল অত্যাচার, চাষিদের ফসল তারা বাড়িতে নিয়ে যেতে পারছে না, নীল চাষ খুবই উল্লেখযোগ্য। নীল চাষ এই সময় একটা বিরাট মাত্রা ধারণ করেছিল, তারা নিয়ে চলে যাচ্ছে ব্রিটিশরা। আজকের সময় দাঁড়িয়ে তার মানে প্রসঙ্গটা ছিল যে কৃষকরা অত্যাচারিত, কৃষকরা অত্যাচারিত মানে মানসিকভাবে, শারীরিকভাবে অত্যাচারিত, এবং তারা অর্থনৈতিকভাবে অত্যাচারিত। একদম তাই। আজকের সময় দাঁড়িয়ে তুমি যে কথাটা তুললে, যে একটা ফসলের দাম আনুপাতিক হারে আমি যদি দেখি, তাহলে তার উৎপাদিত যে পণ্য, তার খরচা যদি 3 টাকা হয়, বাজারে সে যদি 5 টাকায় বিক্রি করে, আমি যখন বাজারে কিনছি সেটার দাম হয়ে যাচ্ছে 55 টাকা। এক্স্যাক্টলি। আমি 55 টাকায় পটল খাচ্ছি। হ্যাঁ। আর যিনি এটা উৎপাদন করলেন মাসের পর মাস, রোদ জল ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে, তিনি পেলেন মাত্র 5 টাকা। কখনো কখনো বৃষ্টিতে তা চলে গেল, তাকে আত্মহত্যা করতে হচ্ছে। এরকম প্রচুর ঘটনা আমাদের দেশে আছে। তো আমাদের কাছে কাম্য নয়, আমাদের কাছে। আমি ঠিক, রাজশেখর তুমি একদম পয়েন্টে এসো। তাহলে এই যে স্বাধীনোত্তর যে দেশ ছিল, যখন ব্রিটিশ পরাধীনতার মধ্যে চাষিরা কাটিয়েছিল, আজ স্বাধীন হওয়ার 78 বছর বয়সে আমরা সন্ধেবেলাতে কথা বলছি, আজও কৃষকদের মধ্যে কি পরিবর্তনটা সেই হারে এসেছে? তাহলে কেন স্বাধীন বলবো? প্রান্তিক কৃষকের জীবন পদ্ধতি কতখানি বদলেছে বা কতখানি বদলাতে পেরেছি আমরা? তাহলে কোথাও একটা কি স্বাধীনতার নিরিখে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই নিরিখে আজ কৃষক 200 বছর ব্রিটিশ পরাধীনতাতে যে জায়গায় ছিল, হয়তো পরিবেশগতভাবে সিস্টেমের কিছু চেঞ্জেস হয়েছে, কিন্তু কোথাও একটা আজও চাষিকে, তুমি প্রান্তিক চাষিকে যদি তুমি আলাদা করে বসে কথা বলো, সে তার দুঃখের কথা, সে তার আজকের দিনেও তার পরাধীনতার কথা তোমার কাছে বলবে। তার মানে কোথাও সিস্টেমের মধ্যে আমরা তাকে স্বাধীন করতে পারিনি। কেন করতে পারিনি, এর পেছনে হয়তো আমাদের অনেক ইতিহাস আছে। তাহলে এই যে 55 টাকা দিয়ে তুমি পটল কিনছো, চাষি 5 টাকা পেয়েছে, তাহলে বাকি 50 টাকা কোথায় গেল? মানে এতগুলো স্টেপে কোথায় গেল? তাহলে এই 50 টাকাটা কোথায় গেল? কোথাও আমাদের সেইটা নিয়ে ভাবার সময় আছে, ভাবতে হবে। তুমি যে কথা বলে যে আমাদের ভাবার সময় আছে, আমি ধরে নিচ্ছি যে তুমি, আমি ভাবছি না, আমি ধরে নিচ্ছি যে তুমি আর্থিকভাবে যথেষ্টই সবল, আমি ধরে নিচ্ছি যে আমি আর্থিকভাবে যথেষ্টই সবল, সকলে যারা কিনছেন সবাই সবল। কিন্তু আমরা যেটা বাস্তবিক অর্থে আমরা যেটা ভাবছি বা যেটা আমাদের ভাবাই, সেটা হচ্ছে 55 টাকা কেন 555 হতে পারে, চাষিটা কিন্তু সঠিক দাম পাচ্ছেন না। একদম কথা, চাষি সঠিক দাম পাচ্ছেন না, এবং চাষি তারা জর্জরিত, কোনো মতে তাদের সংসার দিন গুজরা নয়। এটাই কি আমাদের কাছে কাম্য ছিল? একদমই না, কোনো মতে এটা ছিল একদমই না। একটা হচ্ছে কৃষকদের কথা গেল, তুমি তোমার কথার মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুলে ধরেছো, এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে তা আমাদের কাছে অনেক বেশি করে প্রাসঙ্গিক। সেটা হলো যে অপসংস্কৃতি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা মুনি ঋষিদের বই পড়ে আমরা যতটুকু জেনেছি, আজকের গুগলের যুগেও যে কথা বলা হচ্ছে বা লেখা হচ্ছে, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যতখানি রক্তপাত হয়েছে, যে লড়াই হয়েছে, তার পাশাপাশি সংস্কৃতিও কিন্তু আলাদা একটা মাধ্যম হয়েছে। একদমই তাই। কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, নাটকের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, যা হয়েছে সবকিছুর মধ্যেই কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। তার মানে সংস্কৃতিটাও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা পন্থা ছিল, একটা পথ ছিল, যে আমরা এইটা দিয়েও কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, রাস্তা আমরা নির্ধারণ। একদম। আজকের যে সংস্কৃতি, তুমি তো নিজে সংস্কৃতি মনজ্ঞ মানুষ, চাকরির বাইরে যতটুকু সময় পাও পারিবারিক এবং বাইরে সংস্কৃতি নিয়ে চেষ্টাটা করি আর কি, আমরা প্রত্যেকে সেটাই করি। কিন্তু কি তুমি কি ভাবছো যে আজকের এই সংস্কৃতি এবং যে অপসংস্কৃতির কথা বলা হচ্ছে, অপসংস্কৃতিটাই আসলে কোনটা তোমার কাছে কি মনে হয়? খুব ভালো প্রশ্ন রাজশেখর। আমরা সবাই কিন্তু বলে দিচ্ছি কি অপসংস্কৃতি, কিসের অপসংস্কৃতি? এখন কথা হচ্ছে যে সবকিছুরই তো একটা
যিনি কবিতা লিখলেন, কলমে যিনি কবিতা ধরলেন, যিনি উপন্যাস লিখলেন, যিনি প্রবন্ধ লিখলেন, যিনি রম্যরচনা লিখলেন, তিনি তার একটা ভাবনা থেকে লিখলেন। আজ আমরা যদি কোনো কিছুতে প্রতিবাদ করতে যাই বা কিছু বলতে যাই, প্রতিবাদের কলমের এক রকমের ভাষা হয়, প্রেমের এক রকমের ভাষা হয়, ভালোবাসার এক রকমের ভাষা হয়, দুঃখের এক রকমের ভাষা হয়, বিরহের এক রকমের ভাষা হয়, সবটা আলাদা। এখন আমরা যে সাবজেক্ট নিয়ে যিনি লিখলেন বা যে ভাবনা নিয়ে যিনি তার কলমটা অক্ষরে খাতাতে এলো, আমরা যদি সেটাকে কোথাও একটা তার সঠিক মর্যাদা না দিয়ে সেটাকে আলাদাভাবে বিকৃত করার চেষ্টা করি, তাহলেই কোথাও একটা অপসংস্কৃতির জন্ম নেয়। আমি খুব স্পেসিফিকলি বলি আরো, এটার একটা কারণটা হচ্ছে আমরা কোথাও না সহিষ্ণু হয়ে হতে ভুলে যাচ্ছি, আমরা অত্যন্তভাবে অসহিষ্ণু হয়ে যাচ্ছি। ধরো রবীন্দ্রসঙ্গীতের একটা সময় কপিরাইট ছিল, একটা সময়ে একদম সত্তা ছিল যে বিশ্বভারতী ছাড়ার বাইরের কেউ রবীন্দ্রসঙ্গীত সেইভাবে গাইতে পারবে না, বা রবীন্দ্রসঙ্গীতের স্পেসিফিক নোটেশন কেউ চেঞ্জ করতে পারবে না। স্পেসিফিক নোটেশনটা তো একেবারে খুব সম্প্রতি, মাত্র কয়েকটা বছরের ব্যাপার, তারপরেই তো উঠলো। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে ওঠাটা কোনো অন্যায়ের বিষয় নয়। একটা জিনিস নিয়ে কাটাছেঁড়া হতে পারে, তার নতুন করে ভাবনা আসতে পারে, নতুন চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু তুমি তো নিজে রাজশেখর বহু মঞ্চ পরিচালনা করো, অনুষ্ঠান করো, বিভিন্ন জায়গাতে তুমিও যুক্ত। তুমি দেখবে আমরা কোথাও একটা রবীন্দ্রসঙ্গীত বাজাতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। রবীন্দ্রসঙ্গীত বাজাতে গিয়ে অযথা এমন কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি যেগুলো শ্রুতি মাধুর্য নয়, শ্রুতি মধুর নয়, খারাপ লাগছে। বা কোথাও একটা রবীন্দ্রসঙ্গীতের যে রবীন্দ্রনাথের যে কথা, সেগুলো কিন্তু একটা বাণী। রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা এই কারণের জন্য অন্যান্য গানের থেকে টাফ হয় যে এই কথাগুলোকে বুঝে গাইতে হয়, প্রত্যেকটা লাইনের একটা নির্দিষ্ট অনুভব করে, ভেতরে হৃদয়ঙ্গম করে, আত্মস্থ করে। তো সেটা যদি না হয় তাহলে তুমি নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতেই পারো, তোমার সেই স্বাধীনতা রয়েছে বা করার রয়েছে যদি তুমি তোমার ক্যাপাবিলিটি বা পটেনশিয়াল থাকে, কিন্তু সেটাকে নিয়ে তুমি কাটাছেঁড়া করে এমন একটা জায়গায় নিয়ে যেও না যে রবীন্দ্রসঙ্গীত শুনছি না ডিজে শুনছি মনে হয়। তার মানে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি মানে এই না যে তুমি এমন একটা, আমরা অপসংস্কৃতি নিয়ে কথা বলছি না, আর একটা কথা বলি। ধরো সরস্বতী দেবী আমাদের উপাস্য দেবী, আমাদের বাগদেবী, আমাদের আরাধনার দেবী, বিদ্যার দেবী। খুব কষ্ট হয়, খুব অদ্ভুত লাগে। তুমি জানি না, তুমি তো এখন দুর্গাপুরে যেহেতু তুমি বাসিন্দা, তুমি জানবে দুর্গাপুরের মতো জায়গাতে যেখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল অত্যন্ত, আমি তো বলবো দক্ষিণবঙ্গে দুর্গাপুর একটা পীঠস্থান সংস্কৃতির, যেখানে প্রচুর পরিমাণে সংস্কৃতির কাজ হয়। আমার তো মনে হয় সূর্যদা যেটা আফটার কোভিড সিচুয়েশন, এটা যেন আরো অনেক বেশি প্রতিফলিত বৃদ্ধি পেয়েছে। একদম ঠিক। রামপুরহাট যাচ্ছি, রঘুনাথপুর যাচ্ছি, বীরভূমের আরো জায়গায় যাচ্ছি, বাঁকুড়া যাচ্ছি, কিন্তু তুমি যেটা বলছো একটা শহর, একটা মহকুমার মধ্যে এতগুলো দল, এতগুলো অনুষ্ঠান নিয়মিত, বাড়িতে, উঠোনে, ছাদে, অডিটোরিয়ামে, এটা একটা ভালো দিক আছে। আমি খারাপ দিক নিয়ে আলোচনা করবো না, আমি ভালোটাই বলবো। তো এটা খুব ভালো যে সবাই চর্চা করছে। কিন্তু সরস্বতী পুজোর কথা বলছিলাম এই কারণের জন্য, খুব অদ্ভুত ভাবে সরস্বতী ঠাকুরের ভাসান আমরা দেখেছি স্কুলে সুন্দর করে আলপনা দেওয়া, সরস্বতী ঠাকুরের জন্য সকালে গাঁদা ফুল কখনো কখনো হয়তো চুরি করে এনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরস্বতী দেবীর সকালবেলা ওই অঞ্জলি দেওয়াটা, ওই পাঞ্জাবি পরে যাওয়া, মেয়েদের শাড়ি পরে আসা, তারপরে বাগদেবীকে সমস্ত টিচারদের প্রণাম করা, বাগদেবীর আরাধনা করা, এই ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্যতা ছিল, অদ্ভুত মাধুর্যতা ছিল। ভাষায় প্রকাশ করা যায় না, এটা অনুভব করতে হয়, সবাই জানি আমরা সেটা। সরস্বতী ঠাকুর বিসর্জন হয় এখন প্রায় 4 দিন পরে, এবং রীতিমতো ডিজে বাজিয়ে সরস্বতী ঠাকুর ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছেন। সামনে একটা অদ্ভুত রকম, কেউ নেই ওনার সাথে, কেউ নেই সামনে, এক দঙ্গল ছেলে যারা কিনা পড়াশুনো করে তথাকথিত বলে মনে হয়, তার একটা অদ্ভুত নীল লাল আলোর খেলা চলে, আর এমন জোরে কিছু শব্দ বাজে তুমি পাশ দিয়ে পেরোলে যদি দুর্বল হৃদয়ের ব্যক্তি হয় তার হার্ট অ্যাটাক হতে পারে। এইটা অপসংস্কৃতি। আমার মনে হওয়া যে এইটার কি প্রয়োজনীয়তা আছে, কারা এটা করে, মানে এটাই স্বাধীনতা। এখন আমরা কোথাও একটা এই স্বাধীনতাটা চাইনি হয়তো, কিন্তু মানুষ নিজেদেরকে রেগুলেশনের বাইরে গিয়ে, রুলসের বাইরে গিয়ে স্বাধীনতাটাকে এরকম জায়গাতে নিয়ে গেছে, এই পর্যায়ে নিয়ে গেছে
যে আমি চাইলে যা খুশি করতে পারি, সরস্বতী ঠাকুরের সাথে ডিজে বাজাতে পারি, আমি চাইলে রাত্রি 12টার সময় রাস্তাতে গিয়ে আমি বেরোল্লাপনা করতে পারি। তো আমরা যে কথায় কথায় বলি এই স্বাধীনতা রবীন্দ্রনাথ চাননি, এই স্বাধীনতা বিবেকানন্দ চাননি, এই স্বাধীনতা নেতাজি সুভাষ চাননি, কোথাও একটা এটাই অপসংস্কৃতি, কোথাও একটা এই স্বাধীনতার কথা বলে যাননি। কারণ দেশ সমাজ একটা সিস্টেমের মধ্য দিয়ে চলে। স্বাধীন কথাটা আজ যদি তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করি, আমরাও হয়তো কোনো কোনো জায়গাতে আজকে সব স্বাধীনতাটা পাই না। সেটা তোমার পরিবারের কার্যক্ষেত্রে হতে পারে, তোমার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, তোমার সামাজিক ক্ষেত্রে হতে পারে, তুমি যেখানে কর্মস্থলে হতে পারে। কিন্তু আমরা একটা যারা আমরা সোকল্ড সংস্কৃতি নিয়ে কাজ করি বা আমাদের মাথায় চিন্তাতে মননে একটা সুস্থ সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি, তারা কখনো রুলস বা রেগুলেশনের বাইরে যাওয়ার কথা ভাবি না। দাদা, যখন আমাদের সংস্কৃতির কথা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে না যে স্বাধীনতার অপপ্রয়োগ এবং সুস্থ সংস্কৃতি আজকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, যার ফলস্বরূপ সেদিন যারা ভারতবর্ষের আন্দোলনে কেউ আত্মবলিদান দিলেন, কেউ আবার গোটা জীবনটাকে উৎসর্গ করে দিলেন বিভিন্নভাবে। আজকের সময়ে আমরা যে রাজাদের কথা বলছি, সেই সময়ে রাজারা সমস্ত কিছু বিলিয়ে দিলেন। একদমই তাই। যার কিছু নেই তিনি তার শরীরটাকে বিলিয়ে দিলেন, ত্যাগ করে দিলেন সবকিছু। আজকে যখন সংস্কৃতি এবং অপসংস্কৃতির কথা আসছে, সংস্কৃতি মানেই গান বাজনা, যাত্রা নাটক এমনটা তো নয়। না, আমাদের সুস্থ মানসিকতার যে প্রতিফলন সেটাই কিন্তু সবসময় তাই সংস্কৃতি। হ্যাঁ, শুধু গান বাজনা করলাম মানে যে সংস্কৃতি। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিল, সেদিন যারা আন্দোলন করলো, সেখানে কিন্তু কখনো দেখা হয়নি কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই, কে পাঞ্জাবি, এটা দেখা হয় না। রবীন্দ্রনাথ সেদিনও লিখলেন, নজরুল সেদিনও লিখলেন, আরো বহুজন লিখলেন। কিন্তু আজকের সময় এসে দেখো, আমি একবারও বলছি না যে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, কিন্তু এই যে জাতি, ধর্ম, বর্ণ নিয়ে আমরা বলছি, আমরা মুখে বলছি, কথাতে বড়াই করছি, তুমি মঞ্চে দাঁড়িয়ে বলছো, আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উঠে উঠে সকলে মিলিত হন আজকের এই অনুষ্ঠানে। কিন্তু এই নিয়ে কেন এত আলোচনা? আজকে স্বাধীনতার ৭৮টা বছর পরে এসেও আজকে জাতি ধর্ম নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। আজকে কোনো দেশ, কোনো রাজ্য, কোনো মহকুমা, কোনো ব্লকের কোনো অনুষ্ঠান নিয়ে আমাদের এতখানি মানে হইচই করতে হচ্ছে। খুব ভালো কথা। এটা কি আমাদের কাছে আজকে বেদনাদায়ক নয়? কিসের মুসলমান, কিসের হিন্দু? আমি যখন কাল যদি আমার যাওয়ার পথে আজকে যদি আমার কোনো বিপদ হয়, যদি সেই গ্রুপের রক্ত না পাওয়া যায়, তুমি যেখানে চাকরিরত সেখান থেকে যিনি এলেন, আমি কি তাকে দেখবো যে তিনি পাঞ্জাবি নাকি পারসিক? হ্যাঁ, একদম। আমি হিন্দু ঘরের, আমার বাড়িতে চিরদিন আমি দেখে এসেছি আমাদের যে বাৎসরিক যে লক্ষ্মী পুজো, নাসির উদ্দিন জেঠু, নাসির জেঠু চিরদিন তার বাড়িতে কি আমাদের বাড়ির ধানটা আসতো। আমি চিরদিন দেখে এসেছি। আমার দুর্ভাগ্য যে তার মৃত্যুর সময় আমি ছিলাম না। তা আমি বলতে চাইছি যে এইটাকে আমাদের কাছে প্রাপ্য ছিল, এটাকে আমাদেরকে, আমরা কি আলোচনা করব? আজকে আমরা দেশের উন্নতি নিয়ে আলোচনা করব, আজকে দেশের প্রগতি নিয়ে আলোচনা করব, আমরা প্রযুক্তি নিয়ে আলোচনা করব, সংস্কৃতিটাকে বিশ্বের দরবারে আরো কিভাবে পৌঁছে দেওয়া যায়। না, আমরা এখনো ধরে আছি রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছে। আমরা কতটা পৌঁছে দিলাম? ঠিক ঠিক, খুব রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছেন, নোবেল করেছেন, গীতাঞ্জলি করেছেন, তিনি তার কাজটা করে গেছেন, তার কাজটা করে গেছেন। এবার আমরা তার উত্তরসূরি হয়ে আমরা কি কাজটা করলাম? আমরা একটা করেছি। আমি গত দুদিন আগে যেটা দেখলাম, যেটা আমাকে খুব মানে ব্যথা দিল, যে অল ইন্ডিয়া র্যাঙ্কিং এ বিশ্বভারতী এত পিছনে পড়ে গেল। এটা আজকে স্বাধীন ভারতবর্ষে এটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়, মানে কাম্য শুধু নয়, মানে আমাদের এটা ভাবনারই বাইরে, আমাদের ভাবনার বাইরে। আমি দাদা যে জায়গাতে আসতে চাইছি, যে আমরা সংস্কৃতি, অপসংস্কৃতির কথা বলছি, আজকে সাম্প্রদায়িকতার কথা বলছি। ৭৮ বছর দেশের স্বাধীনতা, আমরা বলছি সার্বভৌমত্ব, বৃহৎ গণতান্ত্রিক দেশ। তো যেখানে গণতন্ত্র, বৃহৎ গণতন্ত্র বেষ্টিত একটি দেশ, সেখানে আমরা এখনো অবধি জাতপাতের কথা বলছি। আমাদের কিসের স্বাধীনতা? রাজশেখর, একদম খুব সুন্দর করে তুমি পয়েন্ট করেছো। আমি এই প্রসঙ্গে ছোট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তবুও দিনের শেষে ঘুমানোর আগে আমরা ভারতবর্ষে থাকি বলে নিজেকে গর্ববোধ করি। নিশ্চয়। তবুও তুমি আমি মঞ্চে দাঁড়িয়ে
সর্বধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানাই। তার কারণ হচ্ছে আমরা যে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি, যে তেরঙ্গাকে উড়তে দেখি, যে 3 রঙের পতাকাকে, কোথাও একটা আমাদের সম্মান জানানোর প্রয়াস এখনও রয়েছে। মন্দিরে প্রণাম করি, মসজিদে আজান হয়, গির্জাতে গিয়ে প্রেয়ার করি, চার্চে প্রার্থনা হয়। ধর্মের প্রত্যেকটা ধর্ম তার জায়গাতে থাকুক। তোমার ভেতরে যদি তুমি আজান করার জন্য তুমি যদি তোমার মনে হয় যে তোমার আজানটাই তোমার কাছে ধর্মের সর্বশ্রেষ্ঠ, তুমি আজান করো। আমার যদি মনে হয় যে আমাকে মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে, তাহলে আমি করি। সার্বিকভাবে দেশের উন্নতির কথা, সংস্কৃতির উন্নতির কথা যখন হবে, তখন আমাদের মধ্যে এই জায়গাটার এই ভেদাভেদটা কোথাও একটা রাখতে হবে যে আজান করা, মন্ত্র বলা, চার্চে গিয়ে প্রেয়ার করা, এইটা কোথাও একটা বৃহত্তর স্বার্থে গিয়ে যেন একই প্ল্যাটফর্মে আসে। সেইটা কোথাও একটা, যারা আমরা সহিষ্ণুতা হারিয়ে ফেলছি, সর্বত্র কোনো উন্নতির ক্ষেত্রে বা কোনো জায়গাতে কথা বলতে গিয়েই মনের মধ্যে পোষণ করছি এটা তো নাসিরুদ্দিনদার কথা, এ বলছে এটা তো রহিমের কথা, তখন কোথাও একটা আমরা আমাদের নিজেদের ট্র্যাক থেকে বিচলিত হচ্ছি। এবং সেই সব মানুষরা যারা, আমি বারবার সহিষ্ণু কথাটা বলছি এই জন্য, গোড়াতে সেই শিক্ষাটার কোথাও একটা এখনো প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা রয়েছে যে তোমার ধর্মকে, প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান জানাই। আমি জানি না, আই লাভ টু গো টু মসজিদ, আমি মসজিদে যাই, আমার প্রচুর মুসলমান বন্ধু বান্ধব রয়েছে, আমি থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে আমরা এই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন আলোচনা করতে হচ্ছে এই কারণের জন্য, কারণ দেখো তুমি মানে প্রাসঙ্গিকভাবে কথাগুলো চলে আসে। আজও দেখো, মানে ভারতবর্ষটা এখনো বাংলাদেশ বা পাকিস্তান কোনোদিন হবে বলে এরকম মনে হয় না, কিন্তু বাংলাদেশের এই প্রাসঙ্গিক ক্রমে যে এই যে আজকের দিনের এই যে ঘটনা বা ইতিহাস যা বলছে, তাতে করে কোনো একটা ইস্যু নিয়ে সমস্যা তৈরি হলে এখনো মানুষের ভেতরে এ রহিম আর ও রাম, এ নাসিরুদ্দিন, এই ব্যাপারটা থেকে কোথাও একটা সরে যেতে পারিনি আমরা। এখনো লাঠালাঠি কাটাকাটি করতে হয়, এখনো কোথাও একটা, এটা তুমি কিন্তু আমার বাড়ির আশেপাশেই লোকজনরা আছে, তুমি কথা বলছি তো, আমার বাড়ির আশেপাশেই লোকজনরা আছে, সে যদি এই প্রসঙ্গের ঊর্ধ্বে উঠে যারা সেদিন কথা বলেছে, কিন্তু আমি বলি তোমাকে একটু মাঝখানে থামাই, এরমটা নয় যে সবটাই নেগেটিভ। ঠিক ৭৮তম স্বাধীনতা দিবসে এসে আমরা কিছুই করে উঠতে পারিনি, সবটাই অপসংস্কৃতি হয়েছে, সবটাই এমনটা নয়, একদমই ঠিক। এখনো কৃষকের পাশে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যায়, এখনো প্রতিবাদ করার লোক আছে, এখনো কৃষক আন্দোলন হয়, এখনো রাম রহিমকে গলাগুলি করানোর লোক পাওয়া যায়, এখনো সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কাজ কিছু মানুষ নিঃশব্দে করে যান, তাই হয়তো দেশ এখনো সুন্দর রয়েছে। কিন্তু কষ্টের জায়গা একটাই, সেটা হচ্ছে যে আমি জানি না এর কত আশু সমাধান বা কত তাড়াতাড়ি কোন দিন আর রাজশেখর বা সূর্য একসাথে মঞ্চে বসে এই প্রসঙ্গে আর আলোচনা করবে না। আমরা আলোচনা করব যে বিশ্বের দরবারে বিশ্বভারতীকে কোথায় নিয়ে গেলাম, সেই আলোচনা যেদিন আমরা শুধু সেই আলোচনা করতে পারবো যেদিন এইসব আলোচনা ছেড়ে। আমার তো খুব অবাক লাগে সূর্যদা, আমরা যেখানে আজকে অনুষ্ঠান করছি, আমার ঠিক ক্যামেরার ওপারে আমার যারা চ্যানেলের যারা সহযোদ্ধা আমি বলি, তাদের আমার সহকর্মী যারা, তারাও নিশ্চয়ই আমার কথাটা শুনে খুব অবাক হবে। আমাদের এখনো পর্যন্ত এমন খবরে এসে আমাদের ডেস্কে পৌঁছই যেখানে বলতে হয় যে আমরা লিখি না বৃহৎ সাম্প্রদায়িকতার নজির, এই ধরনের বিভিন্ন কথা আমাদেরকে লিখতে হয়। কেউ বলে সাম্প্রদায়িক, কেউ অসাম্প্রদায়িক, এই ধরনের বিভিন্ন কথা উঠে আসে, এটা আমাদের কাছে কাম্য নয়। আমি আসবো সূর্যদা, তার আগে আমাদের কাছে আমাদের প্রতিনিধিদের পাঠানো বেশ কিছু মানুষজনের, বিভিন্ন বয়সের বেশ কিছু মানুষজনেরা আমাদের বক্তব্য এসে পৌঁছেছে খুব ছোট্ট আকারে, যে তারা তাদের কাছে স্বাধীনতা মানে কি আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা শুনুন যে তারা কি বলছেন। শুধুমাত্র স্বাধীন দেশে বসবাস করা বা স্বাধীনতা দিবসের দিন পতাকা নিয়ে ঘুরে বেড়ানোটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা কথার অর্থ হলো কোনো রকম বাহ্যিক বাধা ছাড়া নিজেদের ইচ্ছা এবং চাহিদাগুলিকে সামনে রেখে কথা বলা, কাজ করা এবং এগিয়ে চলা। যে কোনো রকম পরিবর্তন করার ক্ষমতা এবং অধিকারকে স্বাধীনতা বলে। স্বাধীনতা মানে আমাদের জীবনের আবেগ, আমাদের
মানে অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বহু মানুষের শহীদ হয়েছে, তার বিনিময়ে আজ আমাদের দেশ স্বাধীন। আজ আমাদের আবেগ এবং আজ আমাদের উৎসবের দিন। নারী পুরুষের সমান অধিকার, হ্যাঁ, স্বাধীনতা মানে নারী পুরুষের সমান অধিকার। প্রথম বক্তব্যটি দুর্গাপুর থেকে একজন ছাত্র এবং দ্বিতীয় বক্তব্যটি আমরা শুনলাম হুগলি জেলার আরামবাগ থেকে। দুটি বক্তব্য আজ আমাদের কাছে যে বক্তব্যগুলো এসে পৌঁছেছে তার মধ্যে আমরা 4টি বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো এবং এই দুজনের বক্তব্য প্রথম যেটি আপনারা শুনলেন খুব গুরুত্বপূর্ণ। প্রথম জন দুর্গাপুর থেকে তিনি বলছেন যে বাহ্যিক বাধা এই সমস্ত কিছুকে কাটিয়ে নিজের ইচ্ছেকে সামনে রাখা, এটা একটা বক্তব্য সূর্যদা। দ্বিতীয় যিনি বলেছেন আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, ভারতবর্ষের কাছে তো বটেই, আমার এই সোনার বাংলার কাছে আজকে এটা আরো বেশি কঠিন, সেটি হলো নারী পুরুষ সমান অধিকার। আমরা কোনো রাজনৈতিক রং প্রসঙ্গে যাব না, আজকে সেইটা যাওয়ার নয়, আর যদি যাই তাহলে এটাও আমাদের কাছে খুব অপ্রত্যাশিত। আমরা যেখানে আসতে চাইছি যে আজকের সময়ে দাঁড়িয়েও 78 বছর বয়সে ভারতবর্ষের স্বাধীনতার আমাদের আলোচনা করতে হচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার দরকার। আমি বলি সূর্যদা, তুমি নিজেও চাকরিরত একটি বৃহৎ সংস্থায় তুমি উচ্চপদস্থ আধিকারিক, তোমার সেখানেও কিন্তু আমি দেখেছি যে তোমার সঙ্গে পুরুষরাও যেমন সমানভাবে কাজ করে, নারীরাও সমান তালে আবার কাজ করে। মাথায় হেলমেট পরে নারীরাও কিন্তু কাজ একদম করে। তাই। আবার সন্ধ্যাবেলা এসে সে আবার ডান্সের ক্লাসও করে, একদম তাই। আবার সেই ছেলেটি সন্ধ্যাবেলা এসে কবিতা পড়ে। কেন আজকের সময়ে দাঁড়িয়েও নারী পুরুষ সমান সমান অধিকার এই প্রসঙ্গ আসবে? আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ক্যান্ডেল মার্চ করতে হচ্ছে, যেখানে নারীদের ভাবতে হচ্ছে, নারীদের ভাবাচ্ছে, কে ভাবাচ্ছেন? আমি ভাবাচ্ছি আমি পুরুষ। এখনো আমি শত কিছুর পরে অনুষ্ঠান করে বেরিয়ে আমার মেয়েকে বলবো ওই অন্ধকারটাই যাস না, আলোতে দাঁড়া। আমার স্ত্রীকে বলবো যেখানে সেখানে যেও না, আমাকে বলে যেও। মহিলারা মধ্যরাত্রিতে যখন বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে তারা রাস্তায় নামছেন। আজকে আমাদের এটা অনুষ্ঠানের বিষয় নয়, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এটাও কিন্তু একটা বড় পার্ট স্বাধীনতার ক্ষেত্রে এটা একটা কথা। স্বাধীনতার ক্ষেত্রে দাদা মাতঙ্গিনী হাজরা এই স্বপ্ন দেখেছিলেন? না, মাতঙ্গিনী হাজরা বা আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই যাদের কথাই বলি, পরবর্তী সময়ে মা শারদা তিনিও কি এই ভাবনা পোষণ করেছিলেন? তার পরবর্তী সময়ে মাদার টেরেসা, যিনি শান্তির বার্তা দিলেন সমস্ত কিছু, হিন্দু মুসলিম রাজনীতি জাত পাত সবাইকে সেবা শুশ্রূষার জন্য নিজেকে নিয়োগ করলেন, সারা জীবন বার্তা দিলেন। এটাই কি আমাদের স্বাধীন ভারতবর্ষে, এটা কি আমাদের প্রাপ্তি? আমার এটাই হচ্ছে আলোচনার জায়গা। দেখো রাজশেখর, এই যারা দুজন বক্তব্য দিচ্ছিলেন সেই কথা প্রসঙ্গেই তুমি বলছো এটা নারী পুরুষের সমান অধিকার, এটার জন্য কোথাও একটা সিস্টেম দায়ী। এখন কথা হচ্ছে যে আজকে আমরা আমার মেয়েকে বলি, আমার কন্যা সন্তানকে বলি, বা আমার মিসেসকে বলি, আমার স্ত্রীকে বলি, পুরুষ শাসিত সমাজের যে আমাদের এই যে পুরুষ শাসিত সমাজ, এই কথাটা যে হ্যাঁ কোট আনকোট পুরুষ শাসিত সমাজ, এখন কোথাও কি আমরা এটার থেকে বাইরে বেরোতে পেরেছি? এখন যদি আজকে একটি সকালবেলাতে আমাদের অফিসের ফ্ল্যাগ হোয়েস্টিং এর আগে একটি মেসেজ আমার কাছে এসেছিল। গতকাল ওই যে ক্যান্ডেল মার্চ হয়েছিল, সেখানে একজন ভদ্রমহিলা তিনি তার বক্তব্য রাখছিলেন, বলছিলেন যে আমি প্রতিদিন সকালবেলা বাসে করে আমাকে স্কুলে যেতে হয় পাবলিক বাসে এবং ফিরতে হয় পাবলিক বাসেই। বেশ কিছু মানে তিনি খুব উচ্চস্বরে বলছিলেন, বেশ কিছু পুরুষ মানুষ, মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষ, তারা অশালীন আচরণ করেন বাসের মধ্যে, আমাকে উঠতে দেন না এবং আরো কিছু শব্দ ব্যবহার করছিলেন যেগুলো আমি করলাম না। আমার শুনতে শুনতে খুব কান গরম হচ্ছিল, আমি তো পুরুষ, আমার খুব কান গরম হচ্ছিল এই কারণে। হ্যাঁ, যে এরম ভাবে যে পুরুষ সমাজকে এই কথাটা বলা হচ্ছে, এখন মুখ বন্ধ হয়ে যায় তখনই বেশ কিছু, যেমন
আজকের যে প্রাসঙ্গিক যে ঘটনা ঘটছে, যা যা আমাদের চোখের সামনে, যা অনভিপ্রেত, যা নৃশংস, যেটা আমাদের আজকের সাবজেক্ট নয় কিন্তু তাও চলে আসে কথায় কথায়, তো সেখানে কোথাও একটা সিস্টেমের মধ্যে এত করাপশন রয়েছে, সিস্টেমের মধ্যে এত প্রবলেমস রয়েছে যে ডমিনেন্সি অফ মেল, পুরুষতান্ত্রিক এই বিষয়টার যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেখানে কোথাও একটা নারীদের এবং পুরুষদের সমান সমান হওয়ার কথা। আজকে আমরা যদি নারী পুরুষের শিক্ষাগত যোগ্যতার কথা ভাবি, পেশাগত যোগ্যতার কথা ভাবি, তাহলে কোথাও একটা এখন কিন্তু তুমি দেখবে, ধরো আমি আমার অর্গানাইজেশনের কথা বলছি, আমার অর্গানাইজেশনে আজকের ডেটে প্রায় পার্মানেন্ট এমপ্লয়ি, আমি খুব কোট আনকোট খুব ভুল না হলে প্রায় 5000-এর কাছাকাছি পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে। তার মানে একটা সেকশন, একটা ফ্যাক্টরি, আমি পুরো ফ্যাক্টরি কথা, মানে পুরো জামুরিয়া ইউনিটের কথা বলছি। জামুরিয়া ইউনিটই 5000, হ্যাঁ 5000-এর কাছাকাছি আমাদের প্রায় পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে। পার্মানেন্ট এমপ্লয়ি 5000, পেরোল এমপ্লয়ি। জামুরিয়া অনেক বড় ইউনিট। আর যদি আমি আমার কন্ট্রাকচুয়াল এবং বাকি এমপ্লয়ীদের কথা ধরি তাহলে সেটা প্রায় 10,000 পেরিয়ে যায়। তো এত লোকের যাতায়াত রয়েছে। আমি যেটা বলতে চাইছিলাম, আমি যদি এই পুরো ভলিউমটাকে, এই 5000 বা 6000 লোক, এই ভলিউমটার মধ্যে যদি কতজন মহিলা কতজন পুরুষ এই কথাটা ভাবি, তাহলে কিন্তু পার্সেন্টেজে দেখা যাবে যে 5% কি 6% কি ম্যাক্সিমাম 7% 8% মহিলা। তাহলে তুমি প্রশ্ন করতে পারো আমাকে যে কেন এরকম 2500 পুরুষ 2500 মহিলা নয় কেন, বা এই সংখ্যাটা এরকম কেন, বা আরেকটু কেন বেশি নয়, বাড়ছে না কেন? এই চেষ্টাটা তুমি আমি করছি, মানে কিন্তু সিস্টেমের মধ্যে এখনো কোথাও এই যতই আমরা মুখে বলি না কেন, তুমি দেখবে তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা, তোমার মেয়ে, এরা কোথাও একটা আজকের ডেটেও পুরুষের ওপরে, এটা 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 চিরাচরিত ইতিহাস বলছে যে পুরুষের ওপরে, সেটা সিস্টেম বলছে যে তারা তোমার উপরে অনেকাংশে নির্ভরশীল। নির্ভরশীলতাটা শুধুমাত্র না এইভাবে কাটিয়ে ওঠা যায় না যে আমি, হ্যাঁ সেই নির্ভরশীলতাটা কাটিয়ে ওঠার যে চেষ্টাটা প্রতিনিয়ত, সেটাতে আমরা নিশ্চয়ই মদত দিচ্ছি। আমরা বলছি, আমরা যারা এই সংস্কৃতির কথা বলি, যারা আমরা এই সমস্ত কথা, আমরা দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাই, যারা দেশকে স্বাধীনতার মানে বোঝাতে চাই, তারা বলি যে পুরুষ এবং নারীর সমান সমান অধিকার হওয়া উচিত। আমরা হয়তো এই কাজটা করছি, কিন্তু এখনও কাজ করা বাকি আছে। সেই বাকি থাকার মধ্যেই সিস্টেমের মধ্যে অনেক জায়গাতে এই অপসংস্কৃতি এবং বেনজল ঢুকে গিয়ে সিস্টেমকে আরও বেশি কলুষিত করছে বলে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে এই আলোচনাটা। এটা তো খুব মানে ইম্পর্টেন্ট যে সিস্টেম ভীষণভাবে কলুষিত। হ্যাঁ, এটা তো কোনো দ্বিমত নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে, সমাজনীতি, অর্থনীতি, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আজকের সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যে এগিয়ে চলার যে সিস্টেম, সেটা আপনি সরকারি সিস্টেম বলুন আর বেসরকারি সিস্টেম বলুন, বলতে কোনো দ্বিধা নেই। ভারতপক্ষে সব কিছুতেই কিন্তু আজকে সিস্টেমের আমরা খুব অদ্ভুতভাবে শিকার হয়ে পড়েছি। হ্যাঁ, আমরা কোনো রাজনীতিতে যেতে চাইছি এবং কোথাও একটা, আমি একটু থামাচ্ছি রাজশেখর, কোথাও একটা এই যে শিকার হয়ে পড়েছি তুমি বললে যে সিস্টেমের মধ্যে, কোথাও একটা ওই ভদ্রলোক বলছিলেন, কোথাও একটা এটাই তোমার স্বাধীনতাকে খর্ব করছে, স্বাধীনতার মানেটাকে, যে 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 সঠিক মানে নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, কোথাও একটা সেই জায়গাতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। না দেখো, আজকে আমরা শিক্ষার কথা বলছি, খেলাধুলার কথা বলছি, সংস্কৃতির কথা বলছি। ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখলাম যে যাদেরকে স্বাধীন ভারতবর্ষ পরিচালনার জন্য তোমার আমার অর্থ খরচ করে ভোট করে যাদের পাঠালাম লোকসভা কিংবা বিধানসভায়, কেউ জেলে যাচ্ছেন, সভাপতি জেলে যাচ্ছেন, ঠিক কথা, মানে শিক্ষা দপ্তরের যিনি চেয়ারম্যান তিনি জেলে যাচ্ছেন, মন্ত্রী জেলে যাচ্ছেন, তার সঙ্গে সপার্শ্বদ যিনি সঙ্গে সবসময় থাকেন সরকারি আধিকারিক তিনি জেলে যাচ্ছেন। এটা অভিযোগ যে তিনি অপসংস্কৃতির সঙ্গে যুক্ত, তিনি দুর্নীতির সাথে যুক্ত। এটাকে আমি অপসংস্কৃতিই বলি। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। দুর্নীতি, হ্যাঁ, একদমই আমাদের কাছে প্রাপ্য। হ্যাঁ, দুর্নীতি মানেই তো অপসংস্কৃতি। এটা কি আমাদের কাছে প্রাপ্য? ৭৮তম স্বাধীনতা দিবসে, আজকে ভারতবর্ষের ৭৮টা বছরে আমার খুব খারাপ লাগছে যে গতকাল রাত্রিতেও একটি অনুষ্ঠানে গিয়ে আমি অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের সঙ্গে মাল্যদান করছিলাম, এবং আমি ওইটা করতে করতে আমি ভাবছিলাম যে তারা কি এটাই দেখে গেলেন? এটা তো আমাদের কাছে গ্রাম্য ছিল না। আমাদের সঙ্গে আরো দুজন রয়েছেন যাদের বক্তব্য শুনিনি, যে
তারা কি বলছেন, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, দুটি বয়স, একদিকে নবীন এবং প্রবীণ, তারা কি বলছেন আমরা একটু শুনে নিই। স্বাধীনতা হলো আমার কাছে যেভাবে আমি চাই তার সমস্ত কিছু আমি যেন ক্ষমতা প্রকাশ করতে পারি। আমার জীবন কেমন হওয়া উচিত তার কোনো ইউনিফর্ম থাকবে না। স্বাধীনতার সাথে আমি আমার নিজের নৈতিক কম্পাস বেছে নিতে পারবো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো। স্বাধীন দেশে থাকা মানে আমি আমার নিজের ধর্ম বেছে নিতে পারবো। স্বাধীনতার সাথে আমি যা চাই তা যেন স্বাধীনভাবে বলতে পারি সবার কাছে। ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি এটা তো এক কথায় বলা যাবে না। আমরা পরাধীন ছিলাম 200 বছর ব্রিটিশ শাসনে, তারপরে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা মানে আমরা ভৌগোলিক, ইকোনমিক্যাল, সোশ্যাল এইটা টোটালটা যদি না করা যায় তাহলে পরে স্বাধীনতা হয় না। একটা ভৌগোলিক পেরিফেরি যেমন থাকবে, সার্বভৌমত্ব থাকবে, সেই সঙ্গে অর্থনীতির দিক থেকে আমরা স্বাবলম্বী হব এবং অর্থনীতির উপরে কোনো বিদেশি শক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ থাকবে না। সেটা হচ্ছে ইকোনমিক্যাল। এবং সোশ্যালি আমরা গণতন্ত্র ওপরে থাকব, আমাদের সরকার আমরা নিজেরা নির্বাচন করব। এইটা মোটামুটি বলা যায় যে স্বাধীনতার প্রথম ধাপ। আপনারা দুটি প্রজন্মের কথা শুনলেন এবং দুটি প্রজন্ম থেকে একটি ইম্পর্টেন্ট যে নবীন যে প্রজন্ম, তিনি যে কথা বলছেন যে কোনো ইউনিফর্ম থাকবে না, স্বাধীনভাবে তিনি যাতে তার মনের কথাটা বলতে পারেন, ব্যক্ত করতে পারেন, এবং তার ভাব যাতে প্রকাশ করতে পারেন। আমি জানি না, এবং এই বিষয়ে আজকে যথেষ্টই প্রশ্নচিহ্ন আছে। যেহেতু সূর্যদা কি বলবে সেটা অবশ্যই অতিথি হিসেবে তার ব্যক্তিগত জায়গা, কিন্তু আমরা সরাসরি এই কথা আমার ব্যক্তিগতভাবে বলতে কোনো দ্বিধা নেই। সত্যি একবার ভেবে দেখুন তো, আপনি আমি যা বলতে চাই তা কি প্রকাশ্যে বলতে পারি? ঠিক কথা। আপনি আমি যা বলতে চাই তা কি মাইক বেঁধে আমাদের বলার মতো করে অধিকার কি আছে? যদি অধিকার থাকতো তাহলে কালকে রাত্রির বেশ কয়েকটি ঘটনা আমাদের দেখতে হতো না, এটা আমাদের কাছে প্রাপ্য ছিল না। একদমই তাই। চতুর্থত, এবং আমাদের চতুর্থ আরো একজনের যে বক্তব্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, তিনি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমাদের অনুষ্ঠানে আজকে একেবারে শেষ মুহূর্তে। সেটা হলো যে অর্থনৈতিক উন্নয়ন। এই অর্থনৈতিক উন্নয়ন না হলে কিন্তু কোনো দেশের প্রগতি আগামী দিনে এগিয়ে যেতে পারে না। একদমই তাই। এবং অর্থনৈতিক উন্নয়ন না হওয়ার ফলে, পিছিয়ে যাওয়ার ফলে, ইতিহাস বলছে যে পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু শুধু পিছিয়ে যায়নি, তারা ধ্বংস হয়ে গেছে। বহু রাজার নীতি রাস্তায় তারা, আমি ঠিক বলে উঠতে পারছি না এই মুহূর্তে, কিন্তু বহু রাজারা ছিলেন, তাদের নীতি ছিল, কিন্তু সমস্ত নীতি প্রয়োগ করেও যেভাবে অর্থনীতিতে তারা ধ্বংস হয়ে গেছেন, আজকে সেগুলো বিলীন হয়ে গেছে। আমি দাদা দুটো জায়গা থেকে আসি। প্রথম যে জায়গাতে আসবো, যে আজকের সময়ে দাঁড়িয়ে যে কথা একজন নবীন বলছিল যে আমরা স্বাধীনভাবে কি কিছু বলতে পারি, আমি তার সঙ্গে একটু সংযুক্ত করে দিই যে তার কথা হচ্ছে যে আজকে আমরা যাতে স্বাধীনভাবে বলতে পারি, কিন্তু দাদা কোথাও কি স্বাধীনভাবে বলতে পারি মানে আমি যা খুশি তাই বলবো, এটাও কি স্বাধীনতা? এক্স্যাক্টলি রাজশেখর, তুমি ঠিক, যেটা আমরা শুরুতেই আলোচনা করেছি, আমি যা খুশি বলতে পারি। এখন আমি সত্য তুলে দিয়েছি রবীন্দ্র বলে আমি যা খুশি গাইতে পারি। আমাকে সরকার বলে দিয়েছে তুমি এই নাচটা করতে পারো, তার মানে আমি স্বাধীনতা দিবসের ডান্স ফর্মটাই চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, মানে আমি তার ভাবধারাটাই রাখলাম। আমি 25শে বৈশাখে এমন একটা রবীন্দ্রনাথের নতুন ফরম্যাট আবিষ্কার করলাম যেটা দেখে ডিজে মনে হতে পারে, যেটা দেখে আরো অনেক কিছু মনে হতে পারে। এটা কোন ধরনের সংস্কৃতি? হ্যাঁ, আমার অধিকার আছে মানে আমি যা খুশি তাই করতে পারি। এক্স্যাক্টলি। আমি ওই নবীন যে ছেলেটি কথা বলছিল তার প্রসঙ্গ ধরে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে বাক স্বাধীনতা বা তোমার সৃষ্টির স্বাধীনতা বা তোমার শিল্পকর্মের স্বাধীনতা, তোমার সমাজের স্বাধীনতা অবশ্যই নিয়ে চলা উচিত। স্বাধীনতা পেয়েছো, গণতান্ত্রিক দেশে রয়েছো, কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম যে তুমি রেগুলেশনের বাইরে বেরিয়ে গিয়ে যদি কিছু কাজ করতে যাও, রাত্রে বাইক চালিয়ে কোথাও যাচ্ছ, স্বাধীন দেশ বলে তুমি রাতের বেলাতে যেখানে বাঁদিক দিয়ে রোটারি ঘুরতে হয়, তুমি চাইলেই কিন্তু সিগন্যাল ব্রেক করে তুমি রাত্রেবেলা গাড়ি নেই বলে, রাস্তায় কেউ নেই বলে তুমি ডান দিক দিয়ে চলে যেতে পারো। ডিসিপ্লিন ইজ দ্যাট হোয়াট ইউ আর ডুইং ওয়েন নোবডি ইজ ওয়াচিং ইউ। আর দিনের বেলা যদি আমি সেটা ব্রেক করি,
আর যদি ট্রাফিক অফিসার ধরেন তাহলে নেতাকে ফোন করেন। এবারে কঠিন কালচার। এখন কথা হচ্ছে যে স্বাধীন বাক স্বাধীনতা পেয়েছি মানেই আমি সম্ভ্রম রাখবো না, আমি বিনয়ী হব না, আমি যা খুশি বলবো, আমি সরস্বতী পুজোতে ডিজে বাজাবো কারণ আমি স্বাধীন দেশে থাকি, এটা স্বাধীনতা নয়। তাই বলার স্বাধীনতা আপনার আছে, কিন্তু আপনি রেগুলেশন এবং সিস্টেমের বাইরে বেরিয়ে গিয়ে বলতে পারেন। আলাদা মঞ্চ, ডিজেটাও কিন্তু মন্দ না, ডিজিটাল আলাদা একটা মঞ্চ আছে, তার একটা মঞ্চ আছে, তার একটা পরিবেশ আছে, তার একটা প্রেক্ষিত আছে, সেখানে করা যেতে পারে। আমরা আজকে আমরা যারা এই প্রজন্মের যারা কাজ করছি, দীর্ঘদিন ধরে সংস্কৃতির কাজ করছি, তুমি রবীন্দ্রনাথের চর্চা, নজরুলের চর্চা, সুকান্তর চর্চা যেখানে হচ্ছে, তার একটা সিস্টেম আছে, তার একটা ধারা আছে, তার একটা ঐতিহ্য আছে, সেটাকে মেনটেন করতে হবে। ডিস্কো থেকে গিয়ে আমি তোমাকে এটা বলবো না যে রাজশেখর এখানে কেন রবীন্দ্রসঙ্গীত বাজছে না, আই উইল নট আস্ক ইউ, কারণ সেখানে যে কালচার, এখন সেই কালচারে কারা বিশ্বাস করেন কারা বিশ্বাস করেন না সেটা পরের কথা, কিন্তু সেই কালচার যেখানে হচ্ছে বা সেই কালচারে যারা ওয়েস্টার্ন বা পাশ্চাত্য কালচারে বিশ্বাসী, সেখানে তাদের সেই কালচারটা হোক, অসুবিধে নেই। কিন্তু আমরা যে মিক্স আপ করে বাক স্বাধীনতা আছে বলে আরে বাজাও তুমি, কোনো ব্যাপার নয়, আগে একটা হিন্দি গান বাজিয়ে দাও পরে রবীন্দ্রসঙ্গীত বাজাবো, এইটা স্বাধীনতা নয়। নবীন যে ছেলেটি বলছিল সে হয়তো তার মনের কথাটা ওইভাবে ব্যক্ত করতে চায়নি, কিন্তু বাক স্বাধীনতা থাকা উচিত, বলার ইচ্ছেটা যেটা আছে সেটা বলতে পারার, না সে তার কথা বলেছে, আমি যাতে স্বাধীনভাবে আমার মনের কথাটা বলতে পারি। এই যে ইউনিফর্ম থাকবে না কথাটা, আলটিমেট উল্টো দিকে, হ্যাঁ, যে তোমাকে বলার স্বাধীনতা দেওয়া হয়েছে মানে তুমি যা খুশি বলবে, তুমি যা খুশি বলবে, এবং তা হচ্ছেও, এটা তো নয় না, এবং নয়। এবং আমি আসবো একেবারে শেষ মুহূর্তের প্রসঙ্গে। সূর্যদা, তুমি নিজে একটি আরেকটি কথা রাজশেখর খালি একটু আটকে দিই, পরের যে গুণীজন যিনি বলছিলেন, আমি জানি না উনি কোথা থেকে বলছিলেন, উনি একটা অর্থনৈতিক কথা বলছিলেন, আমি ওটা নিয়ে তোমার কাছে আসছিলাম, যে তুমি তো দেখো আমি একটা গাড়ি করতে পেরেছি, আমি একটু খুব ছোট্ট করে উদাহরণ দিই, আমি একটা গাড়ি করেছি, আমি একটা বাড়ি করেছি, আমার আরেকটা গাড়ি আছে, আমার আরেকটা বাড়ি আছে, এই যে সার্বিকভাবে আমার উন্নতি হচ্ছে, আমি প্রতিনিয়ত ভাবছি যে আমার এখানে একটা বাড়ি, ব্যাঙ্গালোরে একটা বাড়ি, বম্বেতে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, আমার একটা অডি, একটা মার্সিডিজ করে আমি আমার সার্বিক উন্নতি করলাম। উন্নতি কিন্তু নয় সেটা। উন্নতি, আমি খুব ছোট একটা উদাহরণ দিলাম, উন্নতি হচ্ছে পাশের বাড়ির নবীন চাকরি পেল কিনা, পাশের বাড়ির নবীন বিয়ে পাশ করে কতদিন বসে আছে, তার বাড়িতে একটু আর্থিক সচ্ছলতা কিভাবে আসবে সেটা যদি আমরা ভাবতে পারি, সবাই মিলে বেড়ে ওঠার সামাজিকভাবে যদি অর্থনৈতিক উন্নতি যদি আমরা ঘটাতে পারি, তাহলে ছোট জায়গা থেকে বাড়তে বাড়তে বৃহত্তর অর্থনীতির ক্ষেত্রে, আমি তো ইন্ডাস্ট্রি বা ইত্যাদি অর্থনীতির ক্ষেত্রে ভেতরে ঢুকলামই না, একটা খুব ছোট করে উদাহরণ দিলাম, ভাবনাটা এরকম ভাবতে হবে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনীতির যে কাজ, অর্থনীতিকে আরো উন্নত জায়গাতে নিয়ে যাওয়ার যে কাজ, সেটা সবাই হাতে হাত মিলে করতে হবে। শুধুমাত্র কুক্ষিগতভাবে কৃষককে মেরে, ওই লোকটাকে মেরে, মুচিকে মেরে, ম্যাথরকে মেরে পয়সাটা আরেকটা জায়গাতে গিয়ে জমা হলে সার্বিক দেশের উন্নতি হবে না। কিছু মানুষ উন্নত হবে, আমরা দেখতে পাবো, তাদেরকে আমরা বলবো এ তো উমুক, ও তো তুসুক, ও তো এই, কিন্তু দেশের সার্বিক উন্নতি হবে না। আমাদের মনীষীরা এটা চাননি, আমাদের মনীষীরা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বিদগ্ধ প্রাণরা চেয়েছিলেন সার্বিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি হোক, সেটা আমাদের কাছে কাম্য। আমরা এখানে আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা কি 2 লাইন কবিতা দিয়ে শেষ করব না 2 লাইন গান দিয়ে শেষ করব, যেটা ইচ্ছে? আমি এটা একটা খুব বড় পাওনা রাজশেখর, আমি গান গাইতে ভালোবাসি জেনে রাজশেখর বলছে, আমরা 2 লাইন গানই করি, গান গাইতে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি। যেহেতু আজ ৭৮তম স্বাধীনতা দিবস, তাই ভারতবর্ষের মায়ের চরণে জানাই, দিয়ে একটি গান 2 কলি গিয়ে শেষ করব। ঠিক। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। দাদা,
আমরা চাই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নয়, ভারত সত্যি জগৎ সভায় শ্রেষ্ঠ আসনই রয়েছে। একদম তাই, একদম। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ভারতপক্ষের সমস্ত কিছুতে ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে আমি হই, সূর্যদা হই, বা আপনারা, আমাদের সকলের চিন্তা ভাবনা এটাই থাকুক যে একটা পক্ষে নয়, দুটো পক্ষে নয়, তিনটে পক্ষে নয়, সামগ্রিক এই দেশের প্রান্তিক স্তরের মানুষের উন্নয়ন হোক। তবেই কিন্তু আমাদের দেশের প্রকৃত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে আমরা আগামী দিনে সত্যিই যে আমরা স্বাধীন হয়েছি সেটা আরও অনেক বেশি করে স্পষ্ট হবে। আপনাদের সকলকে আরও একবার স্বাধীনতার ৭৮তম বর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার সঙ্গে এতক্ষণ ধরে স্টুডিওতে সাংস্কৃতিক কর্মী রাজশেখরকে আরো একবার ধন্যবাদ, এবং এক্সপ্রেস নিউজের সবাইকে আরো একবার ধন্যবাদ। আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের মতো এক্সপ্রেস অনলাইন আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই অপরকে ভালো রাখবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।